1990 সালের 20 জুলাই থেকেই কুয়েত ঘিরে সেনা মোতায়েন শুরু করেছিল ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। পারস্য উপসাগর ঘিরে তখন তুমুল উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এসেছিল প্রতিবেশী দেশ মিশর ও সৌদি আরব। তবে কিছুতেই কাজ হয়নি তাদের। 2 আগস্ট বেলা 2টার দিকে বিপুল পরিমাণ সেনা নিয়ে কুয়েতে হামলা শুরু করে সাদ্দাম হোসেনের সেনাবাহিনী। কুয়েতের রেডিওতে সম্প্রচার শুরু করেন, আরব ভাইয়েরা, প্রিয় মুসলমান ভাইয়েরা, দ্রুত আমাদের পাশে দাঁড়ান। এমন আকুল আবেদন জানানোর পরপরেই সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল কুয়েত রেডিওর। সেদিন 1990 সালের 3 আগস্ট পারস্য উপসাগরের তেল সমৃদ্ধ ছোট দেশ কুয়েতে তখন চলছিল ধ্বংসযজ্ঞ। একদিন আগেই 2 আগস্ট দেশটি দখল করতে হামলা চালিয়েছিল প্রতিবেশী দেশ ইরাক। এর মাত্র বছর 2 আগেই শেষ হয়েছিল ইরান ইরাক যুদ্ধ। ওই যুদ্ধে বাগদাদের পাশে দাঁড়িয়েছিল কুয়েত। সেই সহায়তায় যেন কাল হয়ে দাঁড়িয়েছিল কুয়েতের। 7 মাস ধরে রক্তক্ষয়ী এক যুদ্ধের মধ্যে যেতে হয়েছিল তাদের। মাত্র 14 ঘন্টার মধ্যেই কুয়েতকে তারা দখল করে নেয়। কিন্তু এই দখলদারত্ব সাদ্দাম হোসেন ও ইরাকের করুণ পরিণতির সূচনা করেছিল। সামরিক শক্তির দিক দিয়ে ইরাকের অবস্থান তখন ছিল বিশ্বে 5ম। তাদের সামনে কুয়েতের সক্ষমতা ছিল খুবই সামান্য। ইরাকের হামলার পর তা মাত্র 14 ঘন্টা পূর্ণ মাত্রায় প্রতিরোধ করতে পেরেছিলেন কুয়েতি সেনারা। তারপর হয় পরাজয়। সহজেই রাজধানী কুয়েত সিটি দখল করে নেয় ইরাকের সেনারা। দেশ ছেড়ে পালিয়ে যান কুয়েতের আমির শেখ জাবির আল আহমাদ আল জাবির আল সাবা। সৌদি আরবে গিয়ে নির্বাসিত সরকার গঠন করে আমির শেখ জাবিরের পরিবার। এই সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকায় চলে আসেন যুবরাজ সাদ আল আবদুল্লাহ আল সালিম আল সাবা। বিদেশে থাকা বেশিরভাগ কুয়েতি সম্পদের নিয়ন্ত্রণ নেন সাবা পরিবারের আরেক সদস্য শেখ আলী আল খলিফা আল সাবা। সে সময় এর মূল্য ছিল প্রায় $10,000 কোটি। কুয়েত দখলের পর দেশটিতে পুতুল সরকার বসান সাদ্দাম হোসেন। তার নাম দেওয়া হয় কুয়েতিদের মুক্তির জন্য অন্তর্বর্তীকালীন সরকার। এরপর 8 আগস্ট কুয়েতকে ইরাকের 19তম প্রদেশ হিসেবে ঘোষণা করে বাগদাদ। এখানেই থেমে থাকেননি সাদ্দাম হোসেন। লক্ষাধিক সেনা নিয়ে সৌদি আরবের সীমান্তের দিকে এগিয়ে যেতে থাকে তার সেনাবাহিনী। এর ফলে সৌদি আরবে হামলার আশঙ্কা ছড়িয়ে পড়ে। সে সময় ইরাকের সেনাবাহিনীর জেনারেল ছিলেন সুবহি তাওফিক। কুয়েতের হামলার স্মৃতিচারণা করতে গিয়ে আল জাজিরাকে তিনি বলেছিলেন, এটি ছিল উপসাগরীয় 2 দেশের জন্য একটি ভয়ঙ্কর দিন। তবে এই দিনের মধ্য দিয়েই ইরাকের ধ্বংসের শুরু হয়েছিল। ওই হামলার পর ইরাকের কোনো কিছুই আর আগের মতো হয়নি। ইরাক ও কুয়েতের মধ্যে সীমান্ত নিয়ে কয়েক দশক ধরে দ্বন্দ্ব চলছিল। তবে 80-র দশকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় কুয়েত ইরাকের কাছাকাছি আসে। 8 বছর ধরে চলা এ যুদ্ধের সময় বাগদাদকে অস্ত্রশস্ত্র কিনতে বিপুল পরিমাণ অর্থ ধার দিয়েছিল কুয়েত সিটি। স্বাভাবিকভাবেই যুদ্ধের পর ধারের ওই অর্থ শোধ করার কথা ছিল ইরাকের। তবে যুদ্ধ শেষে 1988 সালে ইরাকের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়ে। যুদ্ধের খরচ মেটাতে ধার করা অর্থের পরিমাণও আকাশ ছুঁয়েছে। দেশটির জন্য ওই ধার শোধ করা তো দূরের কথা, বিদেশ থেকে আরও অর্থ জোগাড় করা জরুরি হয়ে পড়ে। তখনই ইরাক কুয়েতের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেওয়ার বিষয়ে টালবাহানা শুরু করে। তবে কুয়েত সিটি সাফ জানিয়ে দেয় তাদের অর্থ ফেরত দিতেই হবে। ইরাকের অর্থনীতি মূলত তেল নির্ভর। এই তেল বিক্রি করেই ইরানের সঙ্গে যুদ্ধ ঘিরে নিজেদের ভেঙে পড়া অর্থনীতি চাঙ্গা করতে চাইছিলেন তারা। এজন্য বাজারে জ্বালানি তেলের দাম ভালো থাকাটা জরুরি ছিল। তবে ঘটেছিল উল্টাটা। 1990 সালের জুলাইয়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম $18 থেকে কমে $12 দাঁড়ায়। তেলের দাম পড়ে যাওয়ার জন্য কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতকে দায়ী করেন ইরাক। ইরাকের দাবি ছিল তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের নির্ধারণ করা সীমা অতিক্রম করে অতিরিক্ত তেল উত্তোলন করছে কুয়েত সিটি ও সংযুক্ত আরব আমিরাত। সে কারণে তেলের দাম কমে গেছে। এমন পরিস্থিতিতে ইরাক অভিযোগ করেন যে ইরানের সঙ্গে যুদ্ধের সময় ইরাকের ভূখণ্ডে সামরিক ও জ্বালানি তেলের বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছে কুয়েত। এজন্য দেশটিকে তাদের ঋণ পরিশোধের দাবি থেকে সরে যেতে হবে। কুয়েতের দৃষ্টিকোণ থেকে যদি বলা হয় তাহলে দেশটিকে ঘিরে সব সময় ইরাকের সম্প্রসারণের নীতি ছিল। দেশটিতে ইরাক যে হামলা চালিয়েছিল তা ওই নীতির সঙ্গে মিলে যায়। আর কুয়েতের অনেকে বলে থাকেন তাদের বিপুল তেলের ভান্ডার নিজেদের নিয়ন্ত্রণে নিতেই মূলত হামলা চালিয়েছিল ইরাক। কুয়েতে ইরাকের হামলার পর এর তীব্র নিন্দা জানায় আন্তর্জাতিক সম্প্রদায়। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ইরাক এক প্রকার
একঘরে হয়ে পড়ে। হামলার 4 দিন পর 6 আগস্ট কুয়েত থেকে অবিলম্বে ও বিনা শর্তে ইরাকি সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে। একই সঙ্গে বাগদাদের উপর অর্থনৈতিক, বাণিজ্যিক ও সামরিক নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে জাতিসংঘের এই আহ্বান আমলে নেয়নি ইরাকি সরকার। 1990 সালের নভেম্বরেও কুয়েতে অবস্থান করেছিল সাদ্দাম হোসেনের সেনাবাহিনী। তখন 1991 সালের 15 জানুয়ারির মধ্যে কুয়েত থেকে সেনা না সরালে যেকোনো উপায়ে বাগদাদকে বাধ্য করার জন্য একটি প্রস্তাব পাস হয় নিরাপত্তা পরিষদে। জাতিসংঘের এই সময়সীমা না মানলে ইরাককে সাহায্য করার জন্য তৎপরতা শুরু করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ। তারপরে সৌদি আরবে বিপুল পরিমাণ মার্কিন সেনা পাঠান তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ। সাদ্দাম হোসেনের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি সামরিক জোটও গড়ে তোলেন যুক্তরাষ্ট্র। তবে সাদ্দাম হোসেন খামখেয়ালি করে 1991 সালের 15 জানুয়ারিতেও কুয়েতে সেনা মোতায়েন করে রাখেন। এর একদিন পরেই 17 জানুয়ারি অপারেশন ডেজার্ট স্টর্ম নামে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী। কুয়েত ও ইরাকের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক বোমা হামলা চালানো হয়। 42 দিন ধরে চলা এই অভিযানে শেষ 100 ঘন্টা ধরে চালানো হয় স্থল হামলা। শেষ পর্যন্ত 27 ফেব্রুয়ারি কুয়েত থেকে পিছু হটে ইরাকি সেনাবাহিনী। ইরাক পিছু হটার পর অল্প সময়ের মধ্যেই সাবা পরিবার কুয়েতে ফিরে আসে। বিধ্বস্ত দেশকে নতুন করে সাজাতে মনোযোগ দেয় তারা। তবে অনেকেই বলেন ইরাকের হামলার পর কুয়েত আর কখনোই আগের অবস্থায় ফিরে আসতে পারেনি। আর দেশটির অনেক নাগরিকের মধ্যে যুক্তরাষ্ট্রের অভিযান ও হামলার সময় হত্যাকর্তা যারা দেশ ছেড়েছিলেন তাদের নিয়ে ক্ষোভ তৈরি হয়। কুয়েতে হামলা চালানোর জন্য ইরাককেও কম খেসারত দিতে হয়নি। বলা চলে ইরাকে ধ্বংসযজ্ঞের পথ খুলে দিয়েছিল ওই হামলা। 2003 সালে সাদ্দাম হোসেন সরকারের বিরুদ্ধেই ইরাকে আবার হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এতে দেশটি তছনছ হয়ে যায়। এরপর আবার মাথাচাড়া দিয়ে উঠে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট IS। 2014 সাল থেকে 2017 সাল পর্যন্ত দেশটির বড় অংশ দখল করে নেয় IS বাহিনী। কুয়েতে হামলার মধ্য দিয়ে বাগদাদ চেয়েছিল মধ্যপ্রাচ্য অঞ্চলে নিজেদের আরও বড় শক্তি হিসেবে জানান দিতে। তবে সেগুলোর কোনোটি সফলতার মুক্ত দেখেইনি, বরং যুদ্ধকামী দেশ হিসেবে বাগদাদের অবস্থান আরও পোক্ত হয়েছিল। আন্তর্জাতিক অঙ্গনে ইরাকের অবস্থান এখনও তলানিতে। তবে IS-এর বিরুদ্ধে লড়তে এই ইরাককে কিন্তু আবার যুক্তরাষ্ট্র সহ বিশ্বের শক্তিধর দেশ সহায়তা করেছিল। তাদের হাত ধরেই দেশটিতে সন্ত্রাসী গোষ্ঠীর পতন হয়। IS-এর পতনের পর বাগদাদের নড়বড়ে অর্থনীতিকে টেনে তুলতে পাশে দাঁড়িয়েছিল প্রতিবেশী দেশগুলোও। মজার বিষয় হলো যে কুয়েতকে ইরাক ধার করা অর্থ ফেরত দিতে চায়নি, সেই দেশটি 2018 সালে সহায়তা বাবদ ইরাককে $3000 কোটি দিয়েছিল। সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় 2006 সালের 30 ডিসেম্বরে। ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তিনি মানববিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। 1982 সালে দুজাইল শহরে 148 জন ইরাকি শিয়া মুসলমানকে হত্যার জন্য তাকে দায়ী করা হয়েছিল, যা তার উপরে একটি হত্যাচেষ্টার প্রতিশোধ স্বরূপ করা হয়েছিল। বন্ধুরা, কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।